আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। টেরা আইসিস? তোরই আমি কেবল ফোন দিতে লাগছিলাম। তা বসেক। তার পার্টি অফিস তো দেখি চাচা ভালোই সাজাইছেন শামসু ভাই আসার উপলক্ষে। তার নেতা কর্মী কি সকলেই চলে আইছে নাকি চাচা? না টেরা, এখন উপজেলা থেকে অনেক নেতা কর্মী আইসা সারে নাই, তবে কিছুক্ষণের ভিতরেই চলে আসবো মনে হয়। শামসু আসবো, তার পার্টি অফিস একটু সৌন্দর্য তো করাই লাগবো। প্রথমে পার্টি অফিসে আইসাই বসতে চাইছে শামসু, সেই জন্যই সব কিছু একটু গুছায় গাছায় নিলাম। তা চাচা, শামসু ভাই কি সরাসরি পার্টি অফিসে আইসা বসবো নাকি? না, সরাসরি পার্টি অফিসে আসবো না। বগুড়া চার মাথায় আমাদেরকে মিছিল লিয়া উপস্থিত থাকতে বলছে। পরে ওইখান থেকে নেতাকর্মীদের সাথে সরাসরি পার্টি অফিসে আইসা বসবো। কে তোর সাথে কি শামসুর কথা হয় নাই নাকি? না চাচা, শামসু ভাইয়ের সাথে আমার কথা হয় নাই। তবে রওনা দেওয়ার আগে মানিক ফোন দিছিল আমারে। মানিক ফোন দিয়া বলল কিছুক্ষণ পরেই নাকি শামসু ভাই আর মানিক একসাথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব। ওইটা শুই নাই তো আমি ইউনিয়ন পরিষদ থেকে পার্টি অফিসে চলে আসলাম। তা আপনি তো এই ব্যাপারে আমারে কিছু জানাইলেন না। কি আর জানাই রে, এইদিকে বিভিন্ন রকমের চাপে পড়ে গেয়া আর করে বলার কথা মনেই নাই আমার। তাটেরা সকাল থেকে আমি গোল্লারে কোনো জায়গায় দেখতে পারতেছি না। গোল্লা গেছে কুটিরে। গোল্লা আর ডন তো নবাব বাড়ি রোডে গেছে ফুল আর ডালা কেনার জন্য। ওরা নাকি পৌর কমিটির পক্ষ থেকে আলাদাভাবে শামসু ভাইকে সংবর্ধনা দিব, সেই জন্যই ওরা নবাব বাড়ি রোডে গেল ফুল আর ডালা কেনার জন্য। হয়তো কিছুক্ষণের ভিতরেই চলে আসবো পার্টি অফিসে। ও তাহলে ওরা আলাদাভাবে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে। যাক, ভালোই হয়েছে। ওদের কমিটি ঘোষণা করার পর তো প্রথমেই শামসু আইতেছে বগুড়ায়, তা ওদের পক্ষ থেকে একটা আয়োজন করাটা ঠিকই হয়েছে। সেই জন্যই তো ওদেরকে পাঠাইলাম। তাছাড়া চলেন বাইরে যাই, এখানে একা একা বসে আছেন কেন? কিরে ডন, কখন আসলি তুই? এই তো তোতা ভাই, মাত্রই গোল্লা আর আমি অফিসে আসলাম। তা তোতা ভাই, এইদিকে পরিস্থিতি কি সব ঠিকঠাক আছে নাকি? মোটামুটি ঠিকই আছে, কিন্তু কাজের কাজ যা করার তুই তো করতাছস। সকাল থেকেই ওদের পিছনে অনবরত আঠার মতো লাইগা আছিস। তোর এই বিষয়টা আমার খুব পছন্দ হইল। সব সময় তুই ওদের পিছনেই লাইগা থাকবি, তাতে কইরা তোর জন্যই ভালো হইব। আমি খুব ভালো কইরাই বুঝা গেছি তোতা ভাই, বগুড়া শহরে রাজনীতি করতে হইলে শামসুরে গুইনা তারপরে করতে হইব। শামসুরে মাইনাস কইরা যে রাজনীতি করতে চাইব, এই বগুড়াতে কখনোই সেই টিকা থাকতে পারবো না। সে যত বড় মাপের নেতাই হোক না কেন। আর ওদের সাথে মিলা রাজনীতি করলে ক্ষমতা, টাকা কোনো কিছুরই অভাব হবে না। তুই ঠিকই বলছস। শামসুর সাথে যত বাজায় রাজনীতি করতে চাইমু, তত আরো বিপদে পড়তে হইব। তাই সব সময় শামসুর সাথে মিলাই রাজনীতি কইরা যাইতে হইব আমাদেরকে। এই কথাটাই তো আমি আপনাকে কতবার বুঝাইতে চাইতেছি, কিন্তু আপনি তো কিছুই বোঝেন না। ওই বুড়া জিনের পিছনে যে আপনি কি পাইছেন সেটাই এখন পর্যন্ত বুঝতে পারলাম না। ও রাজনীতিতে কোনো ঠিক ঠিকানা আছে? ওর পিছনে যত থাকবেন তোতা ভাই, ততই কিন্তু আপনি
বিপদের মুখে পড়বেন, এই একটা কথা ছোট ভাই হিসাবে আপনাকে বললাম। না না ডন, আমি আর ওই বুড়া জিনের পিছনে নাই। আমি বুঝা ফেলাইছি ওই বুড়া জিন যতই চেষ্টা করুক জীবনেও কোনোদিন শামসুর কাছ থেকে নমিনেশন নিতে পারবো না। মাথায় তো বুদ্ধি এক বুটটাও নাই, শুধু ফাও রাজনীতি নিয়ে বইসা আছে। পরে দিয়ে কোনো কাম হইব না। শামসু আসুক, দেখি নমিনেশন কাকে দেয়, তার হয়েই কাজ করব আমি। এই তো এতদিনে বুঝতে পারছেন আপনি। এই কথাটা আপনার আরো আগে থেকে বোঝা উচিত ছিল। তা না কইরা আপনি এতদিন ওর সাথে থাইকা নিজের ইমেজটা আরো মাস্টারদের কাছে নষ্ট করছেন। এখনো সময় আছে, সইরা আসেন ওর কাছ থেকে। তাহলে তোতা ভাই, আমি ভিতরে গেলাম। ভিতরে যাবি মানে? এখন আবার কি করতে চাইতাছস? তোরে দিয়া আমি একটা কাজ করাইতে চাইছিলাম। না না ভাই, এখন আর কোনো কিছু করতে পারবো না। ভিতরে পৌর কমিটির সকল সদস্যদের নিয়ে মিটিং আছে, সেখানে অ্যাটেন্ড করতে হইব। শামসু ভাই আসার পর কি কি পরিকল্পনা করব সেটা ওইখানে ঠিক করব। এখন খুব ব্যস্ত আছি আমি। ওরে আমার ব্যস্ত লোক রে, এখন তো দেখতেছি আমার চাইতে তুই বেশি ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, যা তাইলে ভিতরে তুই। আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম জাহাঙ্গীর। কিরে জাহাঙ্গীর, তুই থাকিস কুটি? কখন থেকে তোরে খুঁজে বেড়াইতেছি, তোর কোনো হদিসই নাই। কোনটি যায় পড়ে থাকস রে তুই? না না হাবিব ভাই, আমি তো আশেপাশে আছি। ছেলে পেলে বাউ করে নিয়ে আসতে বললাম, পরে পুরান বগুড়া মেসে যায়া ওইখান থেকে পোলাই পান নিয়ে আসলাম। ওদেরকে সবাই বাইরে রাখছি, আর আমি ভিতরে ফাহিমের সাথে আলোচনা করলাম। হয় ভালো করছস মেসের থেকে ছেলে পেলেগুলো নিয়ে আইসা। শোনেক জাহাঙ্গীর, আমাদের কিন্তু সর্বোচ্চ জামায়াত দেখাইতে হইব। শামসু এবার আসলেই নমিনেশন কেক পাচ্ছে সে নাম কিন্তু ঘোষণা করব। শামসু কিন্তু নমিনেশন দেওয়ার জন্যই বগুড়াতে আসতেছে। আর এখন শামসুর কাছে আমাদের জনসমর্থন বুঝাইতে হইব। এটাই কিন্তু লাস্ট সুযোগ। অনেক দিন যাবৎ এই দিনটার জন্যই কিন্তু অপেক্ষা করতেছি। দেখি জাহাঙ্গীর, তীরে আইসা যেন কোনোভাবেই তরি না ডুবে। না না হাবিব ভাই, কি যে বলেন না, সর্বোচ্চ জামায়াত আমরাই দেখাবো। পুরান বগুড়ার ম্যাচে যতগুলো চ্যাংরা প্যাংরা ছিল সব সাথে কইরা নিয়া চলে আইছি। প্রায় 500-র মতো ছেলে পেলে আছে আমাদের। আর ওইদিকে তোতা আর শফিকের দেখলাম প্রায় 150 লোকের মতো নিয়ে আইছে। ওরা আমাদের সামনে কোনোভাবেই টিকতে পারবো না হাবিব ভাই। আর শামসু এবার আসলে যেভাবে হোক আপনার নামটা কিন্তু ঘোষণা করাইতেই হইব। ওই আশাই তো আছি রে জাহাঙ্গীর। তবে এবার আমার মাঠ অনেকটাই আগের চাইতে তেলতেলা হয়ে গেছে। শফিকের সাথে সেই দিন মাস্টারের তর্কাতর্কি হওয়াতে অনেকটাই লাভ হয়েছে আমার। এইদিকে আবার কলেজ কমিটিতেও গ্যাঞ্জাম বাড়ছে। শামসুর কাছে হয়তোবা মাস্টার এই সকল বিষয় তুইলা ধরব। আর যদি মাস্টার শফিকের বিরুদ্ধে তুইলা ধরে, ওর নমিনেশন দেখবি ওর পাশাতে দিব। আপনি শুধু হাবিব ভাই ভিতরের বিষয়টা দেখেন, বাইরে যা করার আগে সেটা আমি করব। আপনি মাস্টারের কাছে অল টাইম শুধু শফিকের নামে নানান রকমের ক্লিকবাস করতে থাকবেন। দেখবেন শফিক এমনিতেই মাইনাস হয়ে যাইব। আর এইদিকে যা যা করা লাগে সেইগুলো সব আমি করতেছি ভাই। লোকজন কয়টা লাগে সব নিয়ে আসবো আমি। কি করা লাগবো সেটা আমার
খুব ভালো করেই জানা আছে জাহাঙ্গীর। শোন, তুই এখন বাইরে গিয়া চ্যাংরা প্যাংরাদের সাথেই লেগে থাক। শামচু আসা মাত্রই সবার আগে মিছিল লিয়া শামচুর কাছে চলে যাইবি তুই। আমি ভিতরেই আছি, যদি কোনো সমস্যা হয় আমাকে ডাকিস। আর যাই বলিস গোল্লা, ফুলগুলো কিন্তু খুবই তরতাজা হয়েছে। চেয়ারম্যান সাহেব ভালো একটা দোকানের সন্ধান দিছে। টেরাবাই দোকানের সন্ধান দিছে, আর সেই দোকানের মাল কি উল্টা পাল্টা হইব? কেরে গোল্লা, তুই কি মিজান রে বইলা দিছিলি আমাদের পৌর কমিটির সকল মেম্বারকে পার্টি অফিসে উপস্থিত থাকার জন্য? শোন গোল্লা, কমিটি দেওয়ার পর এই প্রথম কিন্তু শামসু ভাই বগুড়াতে আসতেছে। ওনাকে প্রমাণ করে দিতে হইব যে উনি যে কমিটি সিলেক্ট করে দিছে আমরা সেই কমিটি তার মুখ রাখছি। আমাদের ভিতরে কোনো রকমের কোনো ঝামেলা নাই। শোন, এইখান থেকে যাওয়ার পর আমরা পৌর কমিটির যে কজন সদস্য আছি সকলে মিলে আগে নিজেদের ভিতরে একটা আলোচনা করব। শামসু ভাই আসলে আমরা কখন কি প্রোগ্রাম করব সেটা আগে থেকে আমাদের সকলের সাথে আলোচনা কইরা ঠিকঠাক করে রাখতে হইব, যাতে কোনো সমস্যা না হয়। তা তো অবশ্যই ডন ভাই। শামসু ভাই আসলে আমরা সকলেই শামসু ভাইকে খুব সুন্দর একটা সংবর্ধনা দিব। আমি মিজানকে সব কিছু বইলা রাখছি। পৌর কমিটির যারা যারা আছে সকলেই পার্টি অফিসে উপস্থিত থাকবে। অনেকেই তো বলছিল ডন ভাই যে আমাদের এই কমিটি নাকি 3 মাসের উপর টিকবে না। সেটা যে ভুল ধারণা। শামসু ভাই যে কখনোই কোনো সিদ্ধান্ত ভুল নেয় না, সেটা সকলের সামনে আমাদের প্রমাণ করে দিতে হইব। যারা আমাদের পৌর কমিটি নিয়ে প্রশ্ন তুলছিল তাদের সকলের মুখে জামা ঘষে দেওয়ার সময় এসেছে ডন ভাই। আমরা যে শামসু ভাইয়ের আদর্শ সৈনিক সেটা শামসু ভাইকে প্রমাণ করে দিতে হইব। কে কি বলল ওইটা আমাদের দেখার সময় নাই। আমরা পৌর কমিটি গঠন করার পর আজ পর্যন্ত কোনো রকমের কোনো ভুল সিদ্ধান্ত নেই নাই। আমরা যে কাজই করছি সেটাই জনগণের কল্যাণের কথা চিন্তা করে করছি। শামসু ভাই অবশ্যই আমাদের কর্মকাণ্ডে খুশি হবেন উনি। তুই গোল্লা, গাড়ির স্পিডটা আর একটু বাড়া। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে পার্টি অফিসে পৌঁছাইতে হইব। ওইদিকে আমাদের অনেক কাজ পড়ে আছে। কিরে ইরফান, তুই দেখি এখনো বাসাতে বসে আসু? কি আর করমুরে লিয়াকত, শরীরটা ভালো লাগতেছিল না, তাই আর বাসার থেকে বের হই নাই। তা দাঁড়াই রইলি কেন ওইভাবে? বসেক। ইঙ্গা কইরা বাসাত বসে থাকলে কি হইব রে? এত টেনশনের কি আছে? উপায় একটা হইবইনি। তোরে বললাম চল অ্যাডভোকেট মোজাম্মেল আঙ্কেলের সাথে সাক্ষাৎ করে আসি, সেইখানেও গেলি না। এখন পর্যন্ত দেখি সেই বাসায় বসে আসস। এঙ্গা কইরা মন মরা হইয়া থাকলে তো শরীর আরো খারাপ হইব রে। একটু জারি জুরি দিয়ে দাঁড়া। আব্বুকে এখন পর্যন্ত জামিন করাইতে পারলাম না লিয়াকত। মন মেজাজ কি আর ভালো থাকে বল? তা মুজাম্মেল আঙ্কেলের সাথে যে কথা বললি উনি কি বলল? এইবারের ডেটে কি সবাইকে জামিন করাইতে পারবো? হরে, উনি তো ফুল কনফিডেন্সের সাথেই কথা বলতেছে। এবারে শুনানি নাকি আর মিস হইব না। জনতা পার্টির বিভিন্ন নেতাকর্মীরাও মোল্লা গ্রুপের জামিন চাইতেছে। ওইদিকে জজও চেঞ্জ হয়েছে। নতুন জজের সাথে লবিং করার চেষ্টা করতেছে। যেভাবে হোক এবার মোল্লা গ্রুপের জামিনটা উনি করাইয়ে ছাড়বে।
তবে সমস্যা হচ্ছে হাজি আঙ্কেলকে নিয়া। ওনার নামে অনেক কয়টা মামলা একেবারে চালু হয়েছে, তো সেই জন্য ওনার বিষয়টা নিয়ে একটু ক্রিটিক্যাল হইতাছে। রাষ্ট্রদ্রোহের 2টা মামলায় উনি প্রধান আসামি, আবার আগের 2টা মার্ডার মামলাও চলমান। সেই জন্য ওনারটাই নিয়ে একটু ঝামেলায় আছে উনি। তবে চেষ্টা করলে ওনার জামিনও করানো সম্ভব। আমি সব কথা বইলে আইছি। বলিস কিরে লিয়াকত, আব্বুক যদি এইবারে ডেটেও জামিন করাইতে না পারি, তাহলে তো ওনার সামনে মুখই দেখাইতে পারবো না। শুনে লিয়াকত, যেভাবে হোক আব্বুকে এইবার জামিনে বের কইরা নিয়ে আসতে হইব। তা না হলে কিন্তু আমি আর কোনো কিছু দেখব না রে। পুরো ঢাকা শহর তছনছ কইরা ফালাইব। যেভাবে হোক ওনারে এইবার জামিনে বের করার ব্যবস্থা কর। অনেক সহ্য করছি, এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এত ব্যস্ত হইস না, মাথা গরম কইরা কোনো কিছুই করা যাইব না। এখন পরিস্থিতি প্রায় আমাদের নিয়ন্ত্রণে। যদি বড় ভাই আর মোল্লা আঙ্কেল বের হয়ে আসে, তাহলে কি ওনাকে জেলে থাকতে দিব নাকি? মাথা গরম করে এখন কোনো কিছুই করা যাইব না। একটা না একটা ব্যবস্থা হইবই। তুই এত টেনশন করিস না তো, আমরা তো আছি নাকি। মাথা গরম কি আর এমনি এমনি করি নাকি রে? কতদিন যাবৎ চুপচাপ বসে আছি, এখন তো দেয়ালে পিঠ ঠেকা যাইতেছে। এই শামসুর অত্যাচার এইভাবে কি নীরবে সহ্য করা যায় নাকি? এর তো একটা প্রতিরোধ গড়তে হইব। কিরে ডেন্ডি শাকিল যে পরিকল্পনা সাজাইলো, এখন পর্যন্ত তো ওর পরিকল্পনার কোনো বাস্তবায়নই দেখলাম না। ওই শালা এতদিন যাবৎ কি করে? ওহ, ওইদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে, সেইটা তো তোরে বলাই হয় নাই। এই শাকিল তো একটা আকাম করে বইছে। ওর নাকি একজন লোক ছিল গিড্ডু সেলিম নামের। ওই লোক 2-3 দিন যাবৎ মিসিং ছিল। সেই জন্য আমার সাথে কথা বলতে আইছিল। পরে আমি পুলিশের সাথে কথা বইলাও দেখছি পুলিশ ওরে ধরে নাই। ওরে মূলত কোপা শামসুর লোক আটক করে নিয়ে গেছিল। পরে কোপা শামসু পুলিশকে সঙ্গে নিয়ে ওর আস্তানায় রেড দিছিল। ভাগ্য ভালো, কিছুক্ষণ আগেই ওই আমার কথায় আস্তানাটা পরিবর্তন করে ফেলাইছিল বইলা ওই শামসুর হাতে ধরা খায় নাই। এই ঝামেলাটা যদি না হইতো, তাহলে তো এতক্ষণ ওর পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলাইতো। শুধু ঝামেলার কারণে হইল না। তোরে আমি আগেই বলছিলাম রে লিয়াকত, এই সমস্ত লোকজন দিয়া কোনো কাজ হইব না। শেষ পর্যন্ত দেখবি এই ডেন্ডি শাকিলেও শামসুর হাতেই মারা পড়া যাইব। ওরে অস্ত্র মস্ত্র সব কিছু আইনা দিলাম, তারপরে ওই কোনো কাজই করতে পারল না। পরে দিয়ে কি তুই আশা করস শামসুরে ধ্বংস করা যাইব? যা করার আমাদেরকেই করতে হইব লিয়াকত। ওদের উপর ভরসা কইরা থাইকা কোনো কাজই হইব না শেষ পর্যন্ত। দেখি না কি করে। নতুন একটা আস্তানায় উঠছে আবার। 2-1 ভিতরেই বলে কাজটা সাইরা ফেলাইব। দেখি যদি করতে পারে তো করলো, না হইলে আমাদের কাজ আমরাই করব। আগে মোল্লা গ্রুপকে জামিনে বের করে নিয়ে আসি, তারপর আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করে যাব। এখন চলেক ইকবাল ভাইয়ের সাথে আলোচনা করতে হইব। হাজি আঙ্কেলের যেভাবে হোক জামিনটা করাইতে হইব একসাথে। ইকবাল ভাইয়ের সাথে এই বিষয়ে চল পরামর্শ করি আগে। আসসালামু আলাইকুম ইকবাল ভাই। ওয়ালাইকুম সালাম। মাহবুব সাহেব যে, বসেন। তারপর কি অবস্থা মাহবুব সাহেব? সব কিছু কি ঠিকঠাক আছে নাকি? ইকবাল ভাই, অবস্থা তো
খুবই ভালো। আমরা যে প্ল্যান নিয়ে কাজ করতেছিলাম সেই প্ল্যান তো আমাদের 100% সাকসেসফুল হয়েছে। ব্যবসায়ীরা তো সকলে এখন জনতা পার্টি থেকে মুখ সরাই নিছে। প্রেসিডেন্ট আমাকে আজকেই এই বিষয় নিয়ে ডাকছিল। পরে আমি প্রেসিডেন্টের কাছে আপনার বলে দেওয়া কথাগুলো সব বলছি। কোবা শামসুর নামে অনেক কথাই প্রেসিডেন্টের কাছে লাগাই আইছি। ভেজাল অলরেডি শুরু হয়ে গেছে। ব্যবসায়ীদের আমরা যেইভাবে যা করতে বলতেছি ওরা তাই করতেছে। এইভাবে যদি আর কয়েকটা দিন চলতে থাকে না তাহলে দেখবেন প্রেসিডেন্ট একসময় চাপে পইরা শামসুর বিরুদ্ধে কথা বলবেই। প্ল্যান তো কাজে দিবই। যে প্ল্যান বানাইছি এটা তো আর ফেল হইতে পারে না। ব্যবসায়ীরা সব আমাদের হাতে আছে। কোপা শামসু কিভাবে ব্যবসায়ীদের এই সিন্ডিকেট বন্ধ করে সেটাও দেখা ছাড়মু। আর কয়েকটা দিন যাইতে দাও। জনতা পার্টি যখন অর্থনৈতিকভাবে সংকটে পড়ে যাইব তখন বাধ্য হয়েই শামসুর বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে থাকব। আজকে আমাকেও প্রেসিডেন্ট ডাকছিল, এই বিষয়ে আলোচনা করতে বলছে তোমার সাথে। তুমি শুধু বলবা যে আমি ব্যবসায়ীদের সাথে এটা নিয়ে আলোচনা করছি, কিন্তু ব্যবসায়ীরা কোনোভাবেই জনতা পার্টির দিকে ফিরে আসতেছে না। কোপা শামসু বিভিন্ন রকমের কর চাপাই দেয়া ব্যবসায়ীদের ব্যবসাতে লস করতেছে, যার কারণে ওনারা জনতা পার্টির সাথে ব্যবসা করতে চাইতেছে না। ভাই সমস্যা তো হচ্ছে কোপা শামসুকে নিয়ে। ওই যদি এই ঘটনায় কোনো রকমের কোনো বাগড়া দিয়া বসে তাহলে তো ঝামেলায় পড়ে যাইতে হইব। শামসু কিন্তু খুবই দ্রুতবাজ লোক, ওরে আটকানো খুবই মুশকিল। ব্যবসায়ীদের সাথে কথা বইলা যদি কোনোভাবে চাপ প্রয়োগ করে আমাদের এই প্ল্যান সম্পর্কে শামসু কোনো তথ্য বের করে ফেলায় তাহলে কিন্তু প্রেসিডেন্টের কাছে আমরা 2 নাম্বার সাইজা যাইব। তাই আমাদেরকে কিন্তু ভাই খুব সূক্ষ্মভাবে প্ল্যানটা পরিচালনা করতে হইব। আরে না, ওইটা নিয়ে তুমি টেনশন করো না, ওই বিষয় আমি দেখবনি। শামসু আপাতত কয়েকদিন ঢাকাতে থাকবে না। শামসু এখন বগুড়াতে ওর উপনির্বাচন নিয়ে ব্যস্ত আছে। এই কয়েকদিন আমাদেরকে সব কিছু একদম সেট আপ করে ফেলাইতে হইব। প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলকে আমরা শামসুর বিরুদ্ধে নিয়ে আইসা পড়ব। শামসু যখন আইসা আর চাইলেও কোনো কিছুই করতে পারবো না। শামসুকে আর জনতা পার্টিতে ঢুকতে দেওয়া যাইব না। শামসু যেহেতু বের হয়ে গেছে এখান থেকে, ওরে আর কোনোভাবেই পূর্বের অবস্থানে ফিরতে দিব না। এই কয়েকদিনের ভিতরেই ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা পুরোপুরি আমাদের প্ল্যান সাকসেস করে ফেলব। প্রেসিডেন্ট বাধ্য হয়েই শামসুকে বের করবে। ইকবাল ভাই, এই সময় যদি মোল্লা গ্রুপকে কোনোভাবে বাইরে আনা যাইতো তাহলে খেলাটা আরও ভালো জুইমা যাইতো। মোল্লা গ্রুপকে এই সময় আমাদের খুবই প্রয়োজন ছিল, তাহলে শামসুর সাথে আরও ভালোভাবে আমরা খেলাটা জমাইতে পারতাম। ওর কত বড় কলিজা, অনেক কত বছর যাবৎ আমরা চট্টগ্রাম বন্দর খেয়ে যাচ্ছি, আর শামসু এতদিনে আইসা আমাদের সেই বন্দরের ব্যবসাটা বন্ধ করে দিছে। সব কিছুতেই শামসু বাড়াবাড়ি করতেছে। শামসুরে যদি আমরা থামাইতে না পারি এক সময় দেখবেন মোল্লা গ্রুপের মতো আমাদেরকেও জনতা পার্টি থেকে মাইনাস করে দেব। তাই যত তাড়াতাড়ি সম্ভব শামসুকে আমাদের আটকাইতেই হইব। না না মাহবুব সাহেব, সেই সুযোগ শামসু আর কোনোদিনও পাইব না। মোল্লা গ্রুপের ভুল রাজনীতির কারণে শামসু ওদেরকে জনতা পার্টি থেকে মাইনাস করতে পারছে, কিন্তু এই ইকবালের সাথে শামসু কখনোই পেরে উঠবে না। আমার নামও ইকবাল। রাজনীতি করতে করতে আজকে এই পর্যন্ত আইসা পৌঁছাইছি। শামসুর মতো
সামান্য একটা রংবাজ আমার সাথে টক্কর দিয়ে চলবে? আমাকে মোল্লা গ্রুপের মতো বলদ পায় নাই। আমি যা করি ঠান্ডা মাথায়। শামসুকে জনতা পার্টি থেকে কিভাবে মাইনাস করতে হইব সেই টেকনিক আমার খুব ভালো কইরাই জানা আছে। আপনাকে শুধু যেইভাবে আমি নির্দেশনা দেই সেই অনুযায়ী আপনি কাজ করতে থাকেন। দেখেন এমনিতেই জনতা পার্টি শামসুকে ছেড়ে দিবে। ভাই, আমাদের সাথে বাণিজ্য মন্ত্রীকেও নিয়ে নিলে হইতো না? উনিও তো আমাদের গ্রুপের লোকই। মুন্সির সাথেও এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার ছিল। বাণিজ্য মন্ত্রীও যদি আমাদের সাথে একসাথে কাজ করে যায় তাহলে কিন্তু আরও ভয়ঙ্করভাবে শামসু এইখানে ফাইসা যাইব। তাই বাণিজ্য মন্ত্রীকেও আমাদের সঙ্গে নেওয়াটা আমি উত্তম মনে করি। যেহেতু শামসু সরলে সকলেরই লাভ হইব, সেহেতু আমরা তাহলে একা কেন লড়াই করব? সবাইকে নিয়েই শামসুর বিরুদ্ধে মাঠে নামি। তুমি ঠিকই বলছ, আমিও এইটাই চিন্তা করছি। দেখি আজকে বাণিজ্য মন্ত্রীর সাথে বিষয়টা নিয়ে বসবো, দেখি উনি এই বিষয়ে আমাদেরকে কি বলে। ওনাকেও সঙ্গে নিয়ে তারপর মাঠে নামবো। তাহলে আপনি এখন ওঠেন, ব্যবসায়ীদের সাথে মিটিং করেন। ওস্তাদ, এই পরিস্থিতিতে কি আপনার বগুড়াতে যাওয়াটা ঠিক হইতাছে? এইদিকে ডেন্ডি শাকিল দেশে ঢুকছে। আমি নিশ্চিত যে ওই বড় ধরনের কোনো নাশকতা করার জন্যই দেশে ঢুকছে ওস্তাদ। এখন আপনার ঢাকা থাকাটাই সবচাইতে জরুরি দরকার ছিল। সেটা তো আমিও বুঝি মানিক, কিন্তু কি করবি বল, প্রেসিডেন্ট তো কোনোভাবেই ছাড়তেছে না। বগুড়ার উপনির্বাচনটা খুব বেশি লেন্দি হয়ে গেছে। আরও আগেই এইখানকার নির্বাচনটা আমার দিয়ে দেওয়া উচিত ছিল। সেই জন্যই প্রেসিডেন্ট একেবারে বাইরে গেছে। বগুড়ার নির্বাচনটা নিয়ে উনি খুব মাথা মারতেছে। তাই চলে আসলাম নির্বাচনটা দিয়ে দেওয়ার জন্য। ডেন্ডি শাকিল তো অবশ্যই কোনো না কোনো পরিকল্পনা নিয়েই ঢুকছে। আর ওরে ধরার জন্যই তো রমজানকে আমার সাথে নিয়ে আসলাম না। রমজান ঢাকাতেই থাকুক, আর ওর লগে সম্রাট তো আছে। আশা করি ওরা দুইজনে মিলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারবে। উপনির্বাচনের নামটা ঘোষণা কইরাই যত তাড়াতাড়ি সম্ভব আমি আবার ঢাকাতে ব্যাক করব। তবে ওস্তাদ, আমার কিন্তু বিষয়টা খুবই ভালো লাগতেছে। অনেক দিন পর বগুড়ায় যাচ্ছি। ঢাকাতে থাকতে থাকতে আবার কেমন জানি একদম বোর হয়ে গিয়েছিলাম। অনেক দিন যাবৎ গোল্লা টেরা মাস্টার চাচা ওদের সাথে দেখা হয় না। এবার তাও এই সুযোগে আপনার সাথে গিয়ে ওদের সাথে প্রাণ খুলে কয়েকটা দিন সময় কাটাইতে পারবো। তুই ঠিকই বলছস রে, টেরারে ছাড়া আমারও একদম ভালো লাগে না। যে টেরারে ছাড়া আমি এক মুহূর্ত থাকি নাই, পরে ছাড়া এখন মাসের পর মাস আমাকে থাকতে হয়। কি আর করবি বল, সবই পরিস্থিতির শিকার। টেরা তো এখন আর সাধারণ টেরা নাই, ও এখন জনপ্রতিনিধি, জনগণের সেবা কইরা বেড়ায়। সেটা তো আমাদের বুঝতে হইব। উস্তাদ, বগুড়া তাহলে উপনির্বাচনে নমিনেশন কাকে দেওয়ার চিন্তা ভাবনা করছেন? সেই সম্পর্কে কি কোনো কিছু ভাইবা রাখছেন নাকি? না মানিক, এখনো চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত নেই নাই। তবে কয়েকজনের উপর পরীক্ষা চালাইমু 2-3 দিন। তারপর যারে যোগ্য মনে হইব তার এই বগুড়ার দায়িত্ব দিয়ে আসব। আমি বলি কি ওস্তাদ, এত ভাবাভাবি চাইতে মাস্টার চাচা অথবা টেরারে আপনি বগুড়ার দায়িত্ব দিয়ে আসেন। তাছাড়া ওইখানে আমি আর
সেই রকম সৎ কোনো লোক দেখতেছি না। সবাই শুধু নিজের স্বার্থের জন্যই রাজনীতি কইরা বেড়ায়। আর বগুড়ায় যদি কোনো রকমের কোনো অকারেন্স হয়, সেটার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হইব। তাই বলে কি মাস্টার চাচা অথবা টেরারে আপনি বগুড়ার দায়িত্ব দেন? কি বলিস রে মানিক, টেরা কি এই দায়িত্ব পালন করতে পারবো? কি যে বলেন না ওস্তাদ, পারবে না মানে? টেরা চেয়ারম্যানই করতেছে না, অলরেডি জনসেবায় নিযুক্ত তো আছেই। যেহেতু রাজনীতিতে ওরে নামাইছেন, সেইভাবেই নামান। টেরা অবশ্যই পারবে, আমার বিশ্বাস। আপনি টেরাকেই সিলেক্ট করেন। আচ্ছা চল দেখি, আগে বগুড়াতে যাই, তারপর সিদ্ধান্ত নিমুনি কি করা যায়। আসসালামু আলাইকুম ইকবাল ভাই। ওয়ালাইকুম সালাম লিয়াকত, যে বস। এই ইরফান, তুইও বসেক। তা কি অবস্থা রে ইরফান? আজকাল তোকে তো দেখাই যাইতেছে না। আমার সাথে দেখা করতে আসিস না, কি করস তাহলে তুই? কি আর দেখা করি বলো? তোমরা রানিং ক্ষমতা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মোল্লা গ্রুপের জামিন করাইতে পারলা না। তাহলে তোমরা এই রকম পোস্টে থাইকা কি লাভ হইল আমাদের? আব্বু যখন ক্ষমতায় ছিল তখন তোমাদের জন্য কি কম করছে নাকি? যখন যা বলছ, যে কোনো বিপদ আপদ সব কিছুতেই আব্বুই কিন্তু তোমাদেরকে টেকেল দিছে। আর এখন তার বিপদের দিনে তোমাদের কোনো পদক্ষেপই দেখতেছি না। কি বলিস ইরফান? আমি কিছু করতেছি না মানে? তুই কি জানস মোল্লা গ্রুপকে জামিন করানোর জন্য দলের ভিতরে আমি কত রকমের ষড়যন্ত্র শুরু করে দিছি? দলের প্রায় প্রত্যেকটা সদস্য এখন মোল্লা গ্রুপের জামিন চাইতেছে। আর প্রেসিডেন্টও এই বিষয়ে সম্মতি দিয়ে ফেলেছে। এবার তো মোল্লা গ্রুপের জামিন স্বয়ং কোপা শামসু আসলেও আটকাইতে পারবো না। এবারের ডেটে 100% জামিন হয়ে যাইব। আমি মুজাম্মেল সাহেবকে সব বইলা দিছি, কোনো সমস্যা নাই। এবার আর কেউ ওনাদের জামিন আটকাইতে পারবো না। ভাই, মোল্লা গ্রুপের জামিন নিয়ে তো একটু ঝামেলা হয়ে যাইতেছে। আমি মুজাম্মেল সাহেবের সাথে কথা বলছিলাম, কাদের মোল্লা আর বড় ভাইয়ের জামিনটা করাইতে পারলেও হাজি আঙ্কেলের জামিনটা নিয়ে নাকি জজ খুব ঝামেলা করতেছে। উনি রাষ্ট্রদ্রোহের মামলায় প্রধান আসামি তো। আর পূর্বেরও 2টা মার্ডার মামলা রানিং চলমান আছে। সেই জন্যই নাকি উনার জামিনটা করাইতে খুব ঝামেলা হইব। সেই জন্যই আপনার কাছে আসা। নতুন জজ বইব, এই জজের সাথে আপনার একটু কথা বলতে হইব। মোল্লা গ্রুপের সাথে যেন হাজি আঙ্কেলকেও এবারে জামিনে মুক্তি করে বের করা যায়, তার একটা ব্যবস্থা আপনাকে করে দিতে হইব। আরে ওইগুলো নিয়ে তোমরা টেনশন করো না, ওইগুলো আমি দেখতেছি। প্রেসিডিয়াম সদস্য সব মোল্লা গ্রুপের জামিন চাওয়ার জন্য মরিয়া হয়ে পড়ছে। প্রেসিডেন্ট অলরেডি বিভিন্ন চাপের ভিতরে আছে। আর কোপা শামসুও এখন ঢাকাতে নাই। এই সুযোগে আমরা মোল্লা গ্রুপকে জামিনে বের করে নিয়ে এসে পড়বো 100%। ওইগুলো নিয়ে তোমরা কোনো প্রকারের কোনো চাপ নিও না। আমি নতুন জজের সাথে কথা বলে রাখবো নি। এবারে ডেটেই সবাইকে জামিনে মুক্তি করে নিয়ে আসবো। তাহলে শামসু এখন ঢাকাতে নাই, এটা তো তাহলে আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। এরকম সুযোগ তো সব সময় পাওয়া যাইব না। শামসু যেহেতু ঢাকাতে নাই, সেহেতু আমাদেরকে এই সুযোগেই সব কাজ করে ফেলতে হইব। কারণ শামসু যদি ঢাকাতে আসে, তাহলে আবারও
আমাদের কাজে বাগড়া দিতে পারে। তাই ভাই, আপনি এই সুযোগে কাজগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেন। আর একটা কথা শুনলাম, দেশের ব্যবসায়ীরা নাকি জনতা পার্টি থেকে মুখ সরাই নিতেছে। তা হঠাৎ করে এইভাবে জনতা পার্টি থেকে ব্যবসায়ীরা মুখ সরাই নিতেছে কেন? হয় ইরফান, ওইটা আমাদেরই একটা প্ল্যান। আমরাই শামসুকে চাপে ফেলানোর জন্য ব্যবসায়ীদেরকে আপাতত জনতা পার্টি থেকে মুখ সরানোর জন্য বলা হয়েছে, যাতে কইরা ব্যবসায়ীরা জনতা পার্টিকে চাপে ফেলাইতে পারে। আর এর সম্পূর্ণ দোষ কোপা শামসুর উপর দিয়ে দেওয়া হয়েছে। অলরেডি এইটা নিয়ে আমরা কাজ করতেছি। আজকে বাণিজ্য মন্ত্রীর সাথে এই বিষয়ে মিটিং করতে যাইতেছিলাম, তার মধ্যে তোরা আসলি। বাণিজ্য মন্ত্রীর সাথে মিটিং কইরা দেখি আরও কি কি পদক্ষেপ নেওয়া যায়। হ ভাই, যেভাবে হোক এই শালাক জনতা পার্টি থেকে বের করতে হইব। যে প্ল্যান সাজাইছি না, কয়েকটা দিন যাইতে দে, সামনে আরো অনেক কিছুই ঘটতে চলতেছে। শুধু চায়া চায়া দেখবি তোরা। তাহলে এখন আমি উঠি রে ইরফান, আর তুই হাজি আঙ্কেলের জামিন নিয়া টেনশন করিস না। আমি মুজাম্মেল সাহেব আর নতুন জজের সাথে এই বিষয়ে আলোচনা করবনি। তাইলে লিয়াকত, এখন তুই কোনটি যাইতে চাইতেছস? কোনটি যাইতে চাইতেছি বুঝতেছিস না? ইকবাল ভাই কি বলল শুনিস নাই? শামসু এখন ঢাকাতে নাই, আর এটাই সবচাইতে বড় সুযোগ। ডেন্ডি শাকিল রে বিষয়টা জানাইতে হইব, যাতে করে এই সুযোগে ডেন্ডি শাকিল ঢাকা শহর অচল করতে পারে। তাই ডেন্ডি শাকিলের আস্তানায় যাইতেছি। বলিস কি? কালকে ওর আস্তানায় পুলিশ রেড দিছে। পুলিশ কিন্তু এখন সর্বত্র অ্যালার্ট হয়ে আছে, যেহেতু জানতে পারছে যে শীর্ষ সন্ত্রাসী ডেন্ডি শাকিল আবারও দেশে ঢুকছে। ওরে না ধরা পর্যন্ত কিন্তু পুলিশ কোনোভাবেই থামবে না এখন। তাই এখন ওর আস্তানায় যাওয়াটা কি ঠিক হইব আমাদের জন্য? যদি কেউ আমাদেরকে সন্দেহ কইরা আমাদের পিছু নেয়, তাহলে কিন্তু সকলে একবারে ধরা পড়ব। আমি বলি কি, এর চাইতে তুই মনে ওর সাথে বিষয়টা নিয়ে আলোচনা কর, সেটাই সবচাইতে ভালো হইব। কারণ এখন পুলিশ আমাদের উপরও নজর রাখতে পারে যে আমাদের সাথে ডেন্ডি শাকিলের কোনো যোগসূত্র আছে কিনা। শামসুর কিন্তু খুবই তীক্ষ্ণ বুদ্ধি, কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই। তুই যেহেতু বলতেছিস, তাহলে আমি ফোনে ডেন্ডি শাকিলের সাথে আলোচনা করে নেব এই বিষয়ে।